সব দর্শক বন্ধুকে সুপ্রভাত। আমাদের কেরালা সিরিজের চতুর্থ পর্বে তারিখ বলছে আজ 30শে ডিসেম্বর 2025, আর 48 ঘন্টা পর আমরা পা রাখবো আরও একটা নতুন বছর 2026-এ। আজ এবং আগামীকাল পরপর দুরাত আমাদের রাত্রিবাস হবে মুন্নারে, এবং সেই সাথে মুন্নারের যা কিছু সাইট সিন আমাদের ট্রিপ আইটেনারিতে রয়েছে সেগুলো আমরা কভার করব। তো এখন সময় হচ্ছে সকাল 9:26, ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্টের টেবিলে। মুড়ি রয়েছে, আমার খুব পছন্দের মুড়ি, যারা মুড়ি প্রেমী তাদের জন্য। সেই সঙ্গে রয়েছে গরম গরম নান, আর সেই সঙ্গে রয়েছে কাবলি ছোলার তরকারি। অনেকে আছেন যারা ব্রেড বাটার খান, তাদের জন্য ব্রেড জ্যাম বা ব্রেড বাটারের ব্যবস্থাও রয়েছে। ব্রেকফাস্ট পর্ব শেষ, সময় সকাল 9:48। আমাদের বাসে সমস্ত মালপত্র তোলা হচ্ছে। আমাদের যত ক্যাটারিংয়ের জিনিসপত্র না, সবাই বাসই তোলা হয়। ক্যাটারিংয়ের জিনিসপত্র, জলের বোতল, খাবার দাবার, আবারও গিয়ে তো রান্নাবান্না করতে হবে। আর আজ দুপুরে যে লাঞ্চ করব, সেই লাঞ্চটা সকালেই আর কিরা তৈরি করে নিয়েছে। কী লাঞ্চ আছে সেটা দেখাবো আপনাদেরকে। আরেকটা গাড়ি আছে আমাদের, যেহেতু প্রায় 53 জন মেম্বার, তো ওইদিকে একটা ওরকম টেম্পো ট্রাভেলার রয়েছে, আর এইদিকে রয়েছে বড় বাস। মুন্নার এখান থেকে সড়ক পথে 89 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা মতো। থেকরির থেকে মুন্নার চলার পথে আমাদের বাস এসে রাস্তায় দাঁড়িয়েছে। এখন সময় হচ্ছে 11:10। খুব বেশি টাইম আমরা পথ চলিনি। তো এখানে রয়েছে স্পাইস গার্ডেন। তো এই বাগানটা কিন্তু অনেকটাই বড়, এবং এটা ঘুরতে কিন্তু সময় লাগবে প্রায় 40 থেকে 45 মিনিট, অনেক বড়। এবং এখানে একজন গাইড থাকে, ওই যে ভদ্রমহিলা রয়েছেন মাইক নিয়ে, উনি গাইড। তা উনি সবাইকে আর কি একসাথে ঘোরাবেন, গাছ চেনাবেন, কোনটা কোন গাছ না গাছ সব কিছু চেনাবেন। নানা রকম সব আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে, ক্রিম রয়েছে, এদিকে রয়েছে ওদিকে রয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কাছে এমন কোনো মেডিসিন আছে সর্দির জন্য? তো এটা আমাকে দিলেন। ওই চাবনপ্রাশের মতো হয়তো হবে দেখতে, তো বললো সর্দি কমে যাবে। এমআরপি হচ্ছে 385 টাকা। আমরা মাঝে মধ্যে অ্যাড দেখি না, সেই কেরালার তেল, সেই দিলে বিশাল চুল বড় হয়ে যায়, তো ওগুলো কিন্তু এখানেই রয়েছে, এখানেই পাওয়া যায়। হেয়ার অয়েল হ্যাঁ না? তো এটা হচ্ছে সেই হেয়ার অয়েল। এটা হচ্ছে ওই হেয়ার গ্রোথ, হেয়ার লস, এইসবের জন্য। কালকে আমরা থেকেরিতে দেখছিলাম মশলা, এখানেও নানা রকম মশলা আছে। এই স্টার রয়েছে, গোলমরিচ রয়েছে, লবঙ্গ রয়েছে, এলাচ রয়েছে, এগুলো এখানে পাওয়া যায়। 12:20 আমাদের আবারও পথ চলা শুরু হলো স্পাইস গার্ডেন দেখে। মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগলো। 2 ঘন্টা 22 মিনিট, 70 কিলোমিটার। এখনও 70 কিলোমিটার, 2 ঘন্টা 22 মিনিট। বিকেল হয়ে যাবে। 6টা বাজবে আজকে, বলে দিয়েছি আমি। স্থানীয় সময় বেলা 1:55, মানে 2টো বাজতে চললো। তো এখান থেকে মুন্নার আর ওই মোটামুটি 52 কিলোমিটার। তার আগে রাস্তার ধারে আমাদের বাস দাঁড়িয়েছে। এখানে সব আমাদের আজকে যে লাঞ্চ, তার জিনিসপত্র নামানো হচ্ছে, মানে এখানে আমাদের লাঞ্চ দেওয়া হবে। কী খাবার রয়েছে আজকে? আজকে রয়েছে চিলি চিকেন, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা তো নিঃসন্দেহে খুব সুন্দর হয়েছে, প্রচণ্ড দারুণ একটা মানে সুগন্ধ আসছে। আর সেই সঙ্গে রয়েছে আমের চাটনি, পাঁপড়ও রয়েছে, পাঁপড়। অনেকে রয়েছেন যারা কিন্তু ফ্রাইড রাইস খেতে চান না, তাদের জন্য রয়েছে সাদা ভাত। অনেকে আছেন যারা চিলি চিকেন খান না, তো তাদের জন্য কিন্তু হচ্ছে চিলি পনিরের ব্যবস্থা রয়েছে। আর জলের বোতল প্রত্যেকের জন্য রয়েছে কমপ্লিমেন্টারি। ফ্রাইড রাইস আর চিলি চিকেনের মাঝে আমাদের সবাইকে এই কোম্পানির পক্ষ থেকে একটা করে সবুজ আপেল দেওয়া হয়েছে। এটাও কিন্তু খুব উপকারী, খুব ভালো। সবার জন্য হচ্ছে ফ্রাইড রাইস, আমার জন্য হচ্ছে স্পেশাল বিরিয়ানি, কারণ নেট দুনিয়া আমি সাংঘাতিক ভাইরাল, 400 কোটি ফেস ভ্যালু। এর জন্য আমার জন্য হচ্ছে স্পেশাল খাবার বিরিয়ানির ঘি, অল্প অল্প, খুব অল্প, বাস 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 হয়ে যাবে। বিরিয়ানিতে ঘি ছড়িয়ে দিল। এই মানুষটাকে আমি খাওয়াচ্ছি হচ্ছে ডাব, ঠিক আছে? সকালবেলা ঘুম থেকে করে ডাব খাওয়াচ্ছি মানুষটাকে, আর এই আমাকে কি খাওয়াচ্ছে দেখুন। অসাধারণ টেস্ট। মানে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা জাস্ট জমে গেছে। রান্নাবান্না খুব ভালো। আপনারা যখন আসবেন, খাওয়া দাওয়ার পরে ট্রিপ শেষে আমাকে একটা ফিডব্যাক দেবেন। গন্তব্যে পৌঁছাবো কিনা জানি না, কখন পৌঁছাবো তাও জানি না, কিন্তু লটারি এখানেই হবে। সবার দাবি আগে আমার রুম চাই, বস। ওটাই আমার মানসিক শান্তি, গিয়ে না রুমে আমি ঢুকতে পারি, বাকি দুনিয়া যায় মারবে। যারা আমাদেরকে খাওয়া দাওয়া খাওয়ালো এতক্ষণ ধরে, এবার তাদের খাওয়ার পালা। এই মানুষগুলোর প্রচুর খাটনি। এই মানুষগুলো সকালবেলায় ওঠে, তারপরে আমাদের রান্নাবান্না করে, লাঞ্চ বানায়। আবার আমরা যখন হোটেলে গিয়ে পৌঁছে রেস্ট করবো, তখন এরা আবারও রান্না করবে। এটাই এদের লাইফ। এইভাবে এদের 10-12 দিন কেটে যাবে। লাঞ্চ পর্ব শেষ করে আবারও যখন যাত্রা শুরু করলাম, তখন ঘড়িতে সময় বেলা 3টে। প্রতিটা ব্রেক মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টার কিছু বেশি। মুন্নারে পৌঁছানোর পর চারিদিকের ভিউ পুরোপুরি পাল্টে গেল। বিকেল 4টে নাগাদ বাস এসে দাঁড়ালো মুন্নার টপ স্টেশন হাইওয়ের ঠিক পাশে কুন্ডালা ড্যাম ভিউ পয়েন্টে। জায়গাটা নিঃসন্দেহে সুন্দর, তবে রিজার্ভ ফরেস্ট এলাকা বলে ড্রোন ফ্লাই করার চেষ্টা করিনি, নাহলে ভিডিওটা সেই আসতো। দূরে সব বড় বড় পাহাড়, আর এরকম মেঘগুলো একদম পাহাড়কে ছুঁয়েছে। সাউথ ইন্ডিয়ার সবথেকে সুন্দর হিল স্টেশনই হচ্ছে মুন্নার, এই জন্য এখানে আমার 2 দিন রয়েছে। এবং যারা আপনারা আগামী দিনে ট্রিপ করছেন, 2 ডেজ অবশ্যই মুন্নারে রাখবেন। দেখার জায়গা এখানে অনেক আছে। ফেস্টিভ টাইম তো, ছুটির সময়, এখন অনেক লোকাল মানুষজনও বেড়াতে এসছে।
তারাই সব এখানে আর কি খাওয়া দাওয়া করছে। মুন্নার একটা কারণে সুন্দর, তার চা বাগানের জন্য। এই যাত্রাপথে রাস্তার দুপাশে রয়েছে প্রচুর চা বাগান, আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওই রকম ভিউ পয়েন্ট অনেক রয়েছে। আমরা এসে পৌঁছালাম মুন্নারের সে বিখ্যাত যে টি গার্ডেন ভিউ পয়েন্ট সেখানে। এখানে প্রত্যেকটাই একটা না একটা ভিউ পয়েন্ট রাস্তার আশেপাশে, বাট এই জায়গাটা টু মাচ পপুলার, এই জন্য প্রচুর গাড়ি ওইদিকে দাঁড়িয়ে আছে। ওই দিক থেকে একদম এই বরাবর যারা ট্যুরিস্ট তারা নেমে পড়েছে এই চা বাগানে, যেখানে ধাপে ধাপে চা চাষ করা হয়েছে। বেশ সুন্দর জায়গা, চারিদিকে সবুজে সবুজ, তার মধ্যে ছবি তুলতে হবে, এই স্মৃতি সঙ্গে নিয়ে ফিরতে হবে। আমার ক্যামেরায় কিংবা আমার ধারাভাষ্যে মোটামুটি জায়গাটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবার একটু বাজপাখির চোখে দেখাই জায়গাটা আপনাদেরকে, তাহলে পুরো জায়গাটা ঠিক কীরকম তার 360 ডিগ্রি ভিউ আপনারা দেখতে পাবেন। মুন্নার কেরালার অন্যতম জনপ্রিয় হিল স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে 1600 মিটার উচ্চতায় পশ্চিমঘাট পর্বতের মাঝামাঝি স্থানে এর অবস্থান। মুন্নারের তাপমাত্রা সারা বছরই 15 থেকে 25 ডিগ্রির মধ্যেই থাকে, তাই মুন্নার বছরের যে কোনো সময়তেই বেড়াতে আসা যায়। কিন্তু মুন্নার বেড়াতে আসার বেস্ট টাইম যদি বলতে হয়, সেক্ষেত্রে সেপ্টেম্বর মাস থেকে মার্চ মাস। মুন্নার বিখ্যাত তার চা শিল্পের জন্য। রয়েছে চায়ের বাগান, ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক তথা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনামুদি পিক। চা বাগানে হাঁটা, ট্রেকিং, বোটিং, হানিমুন, এমনকি ফ্যামিলি ট্যুরের জন্য মুন্নার সেরা সেরা। ঠিক সেই কারণেই হয়তো মুন্নারকে দক্ষিণ ভারতের কাশ্মীর নামেও অভিহিত করা হয়। আপনারা উত্তরবঙ্গে একরকম চা বাগান দেখেছেন, আপনারা আসামে একরকম চা বাগান দেখেছেন, আপনারা মুন্নারে এসে চা বাগান দেখুন। কারণ আমার যেটুকু নিজের চোখে দেখা, তাতে এই মুন্নারের চা বাগান সত্যি সুন্দর। মানে এই চা বাগানের জন্য মুন্নার বিখ্যাত। এরকম চা বাগান ভারতবর্ষের কোথাও নেই, কোথাও না। মুন্নার যেহেতু টপ স্টেশন, হিল স্টেশন, তো এখানে কিন্তু মোটামুটি সারা বছরই ঠান্ডা থাকে। বর্ষাকালে আসুন কি শীতকালে আসুন ঠান্ডা থাকে। তো সেক্ষেত্রে একটা শীতের পোশাক অবশ্যই ক্যারি করবেন। টি গার্ডেন পয়েন্ট দেখে আমাদের পথ চলা শুরু। মুন্নার কিন্তু এখন আমরা পৌঁছাইনি, মুন্নার কিন্তু এখান থেকে দূর আছে, এখনো সময় লাগবে, 1 ঘন্টার মতো সময় লাগবে। বাট এই যে এখানে ওখানে দাঁড়ানো, টয়লেট ব্রেক, লাঞ্চ ব্রেক, এটাই মোটামুটি সকাল থেকে বিকাল পর্যন্ত কেটেই যায়। তুই ক্লাস 4 পড়িস না? ও 4 পড়ে। ওর পছন্দের খাবার হচ্ছে কি চিকেন আর ফিশ। আমি ছোটবেলায় তোর মধ্যে দেখতেছিলাম, সবাই আমাকে জ্বালাতো রে, সবাই আমাকে রাগাতো, কি সফট তুই। স্থানীয় সময় সন্ধ্যা 7:23। আমাদের বাস পৌঁছে দিল আমাদের মুন্নারে, যে দুদিন আমরা স্টে করবো হোটেলের সামনে, মুন্নারের হোটেল সামার ক্যাসেল। হোটেলে ঢোকার পর একটা ক্রিসমাস ভাইব। যাই হোক, আমাদের বছরের প্রথম রাতটা এখানেই কাটবে। এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো, চেক আউট হচ্ছে 11টা। কেরালার কিন্তু বেশিরভাগ জায়গাতেই তাই, চেক ইন হচ্ছে 2টোর সময় হয় বা 1টার সময় হয়, চেক আউট পরের দিন 11টার সময়। হোটেলের অ্যাড্রেস এবং সেই সাথে হচ্ছে যোগাযোগের নাম্বার, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা নোট ডাউন করে নিতে পারেন। রুমের এই রকম হচ্ছে সাইজ। এখানে বেড রয়েছে, 2জন একটা বাচ্চা আরামসে এটে যাবে। তাছাড়া এই ডবল বেডরুমই সবার আছে। যারা 3জন তাদেরকে হোটেল কর্তৃপক্ষ এক্সট্রা ম্যাট্রেস প্রোভাইড করছে। ব্রু কফি রয়েছে, সুগার রয়েছে এবং ইলেকট্রিক কেটেল রয়েছে, আর 2টো রয়েছে কমপ্লিমেন্টারি জলের বোতল 500 ml। বাথরুমটা ছোট তুলনামূলক, থেকেই হোটেলটা অনেক বড় ছিল তো সব ছোটো লাগছে। গিজার তো এখানে থাকতে হবে, সেন্ট্রাল গিজার সম্ভবত এখানে, আর সেই সঙ্গে বাথ কিট কিছু রয়েছে ওখানে। এখানে টেবিলে আমরা ডাব, তরমুজ সব রেখে দিয়েছি, 2টো চেয়ার, ফোন চার্জ দেওয়ার জায়গা তো রয়েছে। মুন্নারের এই হোটেলে আমরা থাকবো হচ্ছে 2 নাইটস, 2 রাত এখানে থাকবো, আজ এবং কাল। আজকে আমাদের খাবারে রয়েছে হচ্ছে খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, সেই সঙ্গে হচ্ছে ডিম ভাজা, বেগুন ভাজা, আর রয়েছে ওদিক থেকে পাঁপড় আর চাটনি রয়েছে। আর কি রয়েছে গো, কত দিন পরে ডিম ভাজা। খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে শেষ হলো 30শে ডিসেম্বরের রাত। আজ 31শে ডিসেম্বর 2025 সালের শেষ দিন এবং শেষ রাত। পরিকল্পনা অনুযায়ী খুব সকালে ঘুম থেকে উঠে তৈরি হয়ে বাসে সিটে গিয়ে বসলাম। গন্তব্য এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, আর ব্রেকফাস্ট অন দ্য ওয়ে। সকাল 7:37 আমাদের বাস ছেড়ে দিল। এখান থেকে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক হচ্ছে 22 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে। সময় সকাল 8:30, আমরা এসে পৌঁছলাম এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। আমরা ন্যাশনাল পার্কে ঢুকবো, তবে তার আগে করবো হচ্ছে ব্রেকফাস্ট। তো আমাদের ব্রেকফাস্ট সাথেই আছে, মানে গাড়িতেই রয়েছে, তো সবাইকে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে। তো আজ সকালে ব্রেকফাস্টের যে আইটেম সেটা হচ্ছে গরম গরম রুটি আর হচ্ছে আলুর দম আর সোনপাপড়ি। এই গাড়িতেই রয়েছে, এখান থেকে আর কি ব্রেকফাস্ট সব ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আর এই হচ্ছে এরাভিকুলাম ন্যাশনাল পার্কে এন্ট্রি পয়েন্ট। 2019 সালে আমি যখন এসেছিলাম মুন্নার, তখন আমি এটা দেখিনি, এটা মিস করেছিলাম। তো এবার দেখা যাক এখানে কী আছে। এই হচ্ছে এদের টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট নেওয়া হচ্ছে।
আর আপনাদের খরচটা একটু বলে দিই, এই ন্যাশনাল পার্কে ঘোরার জন্য যে এন্ট্রি ফি সেটা হচ্ছে যে অ্যাডাল্ট, ইন্ডিয়ান অ্যাডাল্ট 200 টাকা পার পার্সন, আর চিলড্রেন 5 থেকে 12 বছর পর্যন্ত হচ্ছে 150 টাকা পার পার্সন। 5 বছরের নিচে কোনো টাকা লাগবে না, আর 12 বছরের ওপরে ফুল। স্টিল ক্যামেরার জন্য হচ্ছে 50 টাকা, ভিডিও ক্যামেরার জন্য হচ্ছে 350 টাকা। 12 বছর অন্তর অন্তর যে ফুলটা হয় কুরিঞ্জি ফুল এরকম দেখতে হয়। এটা হচ্ছে বাস স্টেশন, যেখান থেকে হচ্ছে বাস নেওয়া যাবে। সময় সকাল 9:06। আমাদের বাস ফাইনালি ছাড়লো। বাসে করে আসা যাওয়ার এই খরচটা ন্যাশনাল পার্কের টিকিটের মধ্যে ইনক্লুডেড। এই বাস সফরেও দেখা মেলে অদূরে বড় বড় সব পাহাড় কিংবা রাস্তার দুই দিকে সবুজ চা বাগানের বিস্তার। ন্যাশনাল ফরেস্ট সম্পর্কে যে ছবি আমাদের মনে আঁকা আছে, এই যাত্রাপথের সঙ্গে তার কোনো মিল নেই। সমতল একটা জায়গা থেকে পাহাড়ি পথে আরও উঁচু কোনো জায়গাতে ওঠা, আর সেখানে পৌঁছানোর পর 9:21, মোটামুটি 20 মিনিট মতো একটা বাস সফর হলো। আমরা সমতল থেকে কিন্তু অনেকটাই পাহাড়ের ওপরে চলে এসেছি, মানে ঘুরপথের রাস্তা যেরকম হয়। তারপরে এখানে এসেই সব বাস দাঁড়িয়ে গেল। এখানে কফি শপ রয়েছে, পাবলিক টয়লেটও রয়েছে, খুব ভালো মাফিন পাওয়া যাচ্ছে এখানে, 60 টাকা করে দাম, বিস্কুটও রয়েছে, আর সেই সঙ্গে কফি এখানে যে কোনো কফি হচ্ছে 30 টাকা। নীলগিরির এইসব অঞ্চলে কফি খুব বিখ্যাত, চায়ের থেকেও কফি এখানে টেস্টি। বাপরে কি তিতো আর কড়া কফি, উইদাউট সুগার কফি খুব তিতা হয়। এখানে এসে আমার এক দর্শক বন্ধুর সঙ্গে দেখা হয়েছেন, আমার নিয়মিত দর্শক, সুইজারল্যান্ড আফ্রিকা সব সিরিজ দেখেছেন। তো ওনারাও কিন্তু কন্যাকুমারী থেকে ওনাদের ট্রিপ শুরু করেছেন, এবং আজকে মুন্নার থেকে আমরা কোচি পৌঁছে চলে যাবেন, তাই তো? মানে কেরালা ট্রিপ প্রায় শেষের দিকে বলা যেতে পারে। তো এ যাবৎ কি অভিজ্ঞতা, কি বলবেন? খুব ভালো, অপূর্ব। মুন্নার কীরকম লেগেছে? ওটাই তো সব থেকে ভালো। সব থেকে ভালো। আর আলেপ্পি? অ্যালেপিও ভালো, সবই ভালো। কেরালার আমার তো সবই ভালো লাগলো। খালি কন্যাকুমারীর মন্দির আর ওইটাতে এত ভিড়, বিবেকানন্দ রক। হ্যাঁ, এখন তো ফেস্টিভ টাইম, মানে হ্যাঁ। সিজন টাইম, হ্যাঁ, সেটা বুঝতেই পারছি। এখন তো ভিড় হবে সব জায়গাতে প্রচুর ভিড়। সব ছুটি। এটা এখানে দেখার আছে, সেটা হচ্ছে ওই নীলগিরি থার। এবার আমি একটু আপনাদের দেখাই, দেখুন ওই ওই নীলগিরি থার ও বুঝে গেছে যে আমাদেরকে মানুষ দেখতে আসে, ওরা না ওখানে দাঁড়িয়ে আছে সবাই। এদেরকে দেখার জন্য আমরা এত কষ্ট করছিলাম, উপরে যাচ্ছিলাম, এরা রীতিমতো এখানে এসে পোজ দিচ্ছে। এই হচ্ছে নীলগিরি থার, মানুষের কি উৎসাহ! ওফ, ওরে সেলফি, এই গেল। থারের ছবি তুলবো না মামনির ছবি তুলবো? নীলগিরি থার বা নীলগিরি তাহরের দেখা মেলে পশ্চিমঘাট পর্বতের দক্ষিণে। কেউ কেউ মনে করে এগুলো হরিণ, আসলে তা নয়। এই তাহর শব্দের উৎপত্তি গ্রিক শব্দ ট্রাগোস থেকে, যার অর্থ ভেড়া কিংবা ছাগল জাতীয় প্রাণী। শুধুমাত্র ভারতবর্ষেই এই প্রাণীর দেখা মেলে। নীলগিরি তাহর ছাড়াও আরও একটা কারণে বিখ্যাত এই ইরাভিকুলাম জাতীয় উদ্যান, নীলকুরঞ্জি ফুলের উপত্যকা, যা প্রত্যেক 12 বছর অন্তর ফোটে। 2018 সালের পর পরবর্তী 2030 সালে এই ফুলের দেখা মিলবে। চারিদিকে শুধু একটাই কথা, হরিণের ছবি তোলো, নীল গাই। সে ওবার বলছে নীল গাই। মানুষ যদি নীলগিরি থার এত উৎসাহ নিয়ে দেখে, তাহলে এই মানুষজন যখন যাবে হচ্ছে আফ্রিকা, কেনিয়া বা মাসাই মারাতে, তো সেখানে যখন সিংহের সামনাসামনি হবে বা কোনো ওয়াইল্ড অ্যানিমেলের সামনাসামনি হবে যারা লাইভ শিকার করছে, সেক্ষেত্রে তাদের কীরকম অনুভূতি হবে। আমাদের এবার ফিরে যাওয়ার পালা। আমরা লাইন দিয়ে এসে আর কি বাসে উঠবো, এদিক ওদিক থেকে বাসে ওঠা যাবে না, সবাই লাইন দিয়ে এসে বাসে উঠবে। আর ফিরে আসার পর শুধু এখন জ্যাম দেখুন, এই বেলার সময় আমরা সকাল সকাল প্রথমে এসেছিলাম বলে ভিড়টা পাইনি, মানে কত মানুষ এখানে বেসছে। এমনিতে আজকে 31st, বছরের শেষ, সবাই আর কি বেড়াতে বেরিয়েছে, কিন্তু এ তো মনে হচ্ছে শ্রীভূমির সেই ঠাকুরের লাইনের ভিড়। পেরিয়ে যাওয়ার সময় এখানে একটা সোভেনিয়ার শপ আছে, তো সোভেনিয়ার শপ থেকে আপনারা এইরকম জ্যাকেট কিনতে পারেন। এখানে সব জ্যাকেট বিক্রি হচ্ছে। এখানে লেখা আছে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এরকম ব্যাগ রয়েছে, জঙ্গল ব্যাগ, আর বাইরে ক্যাফে রয়েছে, এখানে টুকটাক খাওয়া দাওয়া করতে পারবেন যদি খিদে পেয়ে যায়। এই মাফিনগুলো খেয়ে দেখবেন, এই মাফিনগুলো খেতে খুব সুন্দর, মাত্র 60 টাকা করে, দারুণ টেস্ট। বাইরে বেরিয়ে আসার পর এখানে বিক্রি হচ্ছে ভুট্টা, সুইট কর্ন, ওই সেদ্ধ করাও ভুট্টাও রয়েছে, আবার এখানে আগুনে ঝলসানো ভুট্টা রয়েছে। দাম কিন্তু একই, মাত্র 50 টাকা। সময় 11:40, মানে 11:45। আমরা আবারও রওনা দিলাম। এবার আমরা যাবো হচ্ছে ওই টি গার্ডেন দেখতে। আমাদের আরও গ্রুপ রয়েছে, তারা এখন এসে পৌঁছায়নি, তো আমরা যারা এসে পৌঁছেছিলাম এই বাসে করে রওনা দিলাম। এরকম গাজর দাম নিল 40 টাকা। আমাদের ওখানে বোধহয় এখন গাজর 20 টাকা কেজি আমাদের ওখানে, বাট এখানে দামটা বেশি। বেলা 12টা নাগাদ আমরা এসে পৌঁছালাম মুন্নারের টি মিউজিয়ামে। বাইরের তাপমাত্রা 23 ডিগ্রি। গায়ের জ্যাকেটটা অত্যন্ত অসহ্যকর হয়ে উঠেছে, কারণ ডিসেম্বর মাসের শেষ, অথচ এই পাহাড়ি জায়গাতে নেই ঠান্ডার বিন্দুমাত্র লেশ।
অ্যাডাল্টস হচ্ছে 150 টাকা আর চিলড্রেন হচ্ছে 75 টাকা, 6 থেকে 12 বছর পর্যন্ত। এখানে ক্যামেরা চার্জেস হচ্ছে 20 টাকা, আর ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ভিডিওগ্রাফি প্রোহিবিটেড। ভিডিওগ্রাফি যেখানে প্রোহিবিটেড সেখানে আমি গিয়ে কী করবো ভাই, আমার তো কোনো কাজই নেই এখানে। এখানে বিভিন্ন রকমের চা আছে, বাই 1 গেট 1 ফ্রি চা আছে। গ্রিন টিয়ের দাম তো ভালোই আছে, এটা হচ্ছে 800 টাকা, এটা 450। এটা এখানকার বেস্ট ব্ল্যাক টি। তো এগুলোর দাম হচ্ছে 125 টাকা করে। তো আমি এই দুটো নিলাম, একটা উপহার দেবো, একটা নিজে খাবো। আর যদি কফির কথা বলি, এখানে কফিও রয়েছে, 4টে কিনলে একটা ফ্রি। এটা হচ্ছে 3টে কিনলে একটা ফ্রি, এগুলো হচ্ছে 4টে কিনলে একটা ফ্রি। এটার দাম হচ্ছে 355 টাকা এগুলো, আর এটার দাম হচ্ছে 310 টাকা। এখান থেকে নিলাম হচ্ছে ওয়াল ম্যাগনেট, এগুলো 130 টাকা করে। বাইরে হয়তো দাম কিছু কম পড়তো, বাট বাইরে দেখা হবে কি হবে না, মানে পাবো কি পাবো না আমি জানি না। তো এগুলো তো দিতে হয় মানুষকে আর কি, প্রিয়জনদেরকে। তো এগুলো নিলাম, আর দুটো নিলাম হচ্ছে চা। টোটাল আমার সব মিলিয়ে বিল হচ্ছে 670 টাকা। আমি নিলাম এখান থেকে গ্রিন টি, এখানে গ্রিন টির দাম নিল হচ্ছে মাত্র 40 টাকা। এই যে জমজমার জায়গা আপনারা দেখছেন, যেখানে প্রচুর অটো দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, দোকানপাট সব কিছু, এটা হচ্ছে নিউ মুন্নারের মার্কেট। ওল্ড মুন্নার, নিউ মুন্নার দুটো আছে, তো এটা হচ্ছে নিউ মুন্নার মার্কেট। মানে জিনিসপত্র যারা কেনাকাটা করবেন সেগুলো দোকান পেছনে। এটা হচ্ছে সবজি টবজি বাজার, সেই সঙ্গে স্টেশনারি, নানা রকম দোকানপাট সবই এখানে রয়েছে। এখানে বিভিন্ন রকম সব ভিউ পয়েন্ট রয়েছে, আর প্রত্যেকটা ভিউ পয়েন্টের খাসিয়াত হচ্ছে, বিশেষত্ব হচ্ছে সেখান থেকে চা বাগান দেখা যায়। মানে বিভিন্ন চা বাগানকে কেন্দ্র করে এখানে ভিউ পয়েন্ট। এটা হচ্ছে 2nd মাইল ভিউ পয়েন্ট, সবাই দেখুন এখানে দাঁড়িয়ে আছে। বিকালবেলা এখানে আরও ভিড় হবে, লোকজন ছবি টবি তুলছে। ওভারঅল সব কিছু এক, সেই চা বাগান সেই পাহাড়, মানে পুরো মুন্নার জুড়েই চা বাগান। সবার মধ্যে একটা জিজ্ঞাসাও আছে, যেহেতু খাওয়ার সময় হয়ে গেছে, খিদে পেয়েছে সবার, আজকে দুপুরের মেনু কি আছে। তো মান্নাদাকে মেসেজ করলাম, আমাদের মেনু পাঠিয়ে দিয়েছে, প্রতিদিনকার মেনু গ্রুপে পাঠিয়ে দেয়। বাঁধাকপির তরকারি, গরম গরম ভাত, সবার খাওয়া শেষ প্রায়। উচ্ছে আলু ভাজা, সেই সঙ্গে হচ্ছে কাতলা মাছ, এটা হচ্ছে ডাল, নিরামিষ ডাল। এখানে রয়েছে মাছ ভাজা, এটা আমারই জন্য। আমের চাটনি, আমের চাটনি তো রোজ হচ্ছে এখানে। সেই সঙ্গে রয়েছে পাঁপড়, আর এই হচ্ছে দই কাতলা। কাতলার সাইজ দেখেছেন, বিশাল বিশাল সাইজ। এই সব কিছুর মধ্যে আমার জন্য বরাদ্দ রোজকার মতো সেই বাদামি চালের ভাত, সঙ্গে ডাল, আরও কিছু সবজি সেদ্ধ মিলিয়ে একরকম খিচুড়ি, আর সঙ্গে 1 পিস মাছ ভাজা। মাছটা দারুণ টেস্ট। আমাদের যে টেম্পো ট্রাভেলার গাড়ি ছিল, দুটো করা হয়েছিল, একটা আগে থেকে ছিল, একটা কিনেছে করা হয়েছিল। তো কথা ছিল গাড়িটা সারাদিনের জন্য ভাড়া নেওয়া হচ্ছে। আমরা লাঞ্চ করে যাব হচ্ছে মাথাপর্তু ড্যাম দেখতে। কেউ যাবে না, সবাই জানিয়ে দিয়েছে আমরা আর কোথাও যাব না। ইনফ্যাক্ট আমাদের টিমে অর্ধেক মানুষ ওই চা বাগানেও যায়নি, তারা ওই এরাভিকুলা ন্যাশনাল পার্ক দেখে চলে এসছে এখানে, দেখে নিয়ে এসে আর কি তারপরে লাঞ্চ টাঞ্চ করেছে। তো এই হচ্ছে গল্প। ট্যুর সংস্থা তাদের আয়োজনে কোনো রকম খামতি রাখেনি, কিন্তু ট্যুরিস্টদের অধিকাংশের মনেই মুন্নার ঘোরা নিয়ে তেমন কোনো আগ্রহই জন্মায়নি। ট্রাভেল জীবনে এগুলো এক একটা অভিজ্ঞতা, যেটা এবারে না আসলে হয়তো জানতেই পারতাম না। ট্যুরিস্টদের আকর্ষণের কেন্দ্র ছিল বর্ষবরণের রাত, উচ্চস্বরে গান, নাচানাচি, চেঁচামেচি আর আতশবাজির আলোক বিচ্ছুরণে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাত 11টা বাজতে না বাজতেই। মোটামুটি লোকজন পুরনো দুঃখ ভোলানোর জন্য, পুরনো শোক ভোলানোর জন্য মোটামুটি নেচে কুদে পার্টি করে 2025কে এইভাবেই বিদায় জানাচ্ছে। সবাই মস্তিতেই আছে, ঠিক আছে, সবাই সবার পার্টনারের সাথে মস্তিতেই আছে। আমরা তো দুপুরে ঘুমোচ্ছিলাম, বাট এবার আমাদের খেতে হবে, কারণ সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো লাস্টে আমরা যাচ্ছি আর কি খেতে। আজকের এই রাতটা মানে আমাদের ট্রিপ এই জন্য ইম্পর্টেন্ট, কারণ আজকে নাকি কী সব খাওয়া দাওয়ার মেনু অন্য লেভেলের আছে। প্রথম এদিক থেকে রয়েছে স্যালাড, এদিক থেকে হচ্ছে বড় বড় ডিমের ডেভিল, এখানে রয়েছে পনিরের তরকারি, এখানে রয়েছে লাচ্ছা পরোটা, এখানে রয়েছে ভাত, মানে যারা ভাত খাবে তারা সাদা ভাত, এখানে রয়েছে ডাল মাখনি, তরকা টাইপের দেখতে লাগছে। আর এই হচ্ছে বাঙালির সব থেকে দুর্বলতার জায়গা, মটন বিরিয়ানি। আজ ফল থাকলে তো আগুন লেগে যেত। হ্যাঁ, এখানেই শেষ নয়, সেই সঙ্গে রয়েছে চিকেন চাপ, বাহ বাহ, চিকেন চাপ, রায়তা, সবার জন্য রয়েছে কোল্ড ড্রিঙ্কস 7 আপ, সেই সাথে হচ্ছে ফ্রুট চাটনি, রয়েছে মিষ্টি, সন্দেশ আর পাস। এই খেয়েই মোটামুটি আমরা পাস করে দেবো হচ্ছে 2025। আমাকে তো একটুখানি দিয়েছে বিরিয়ানি খাওয়ার জন্য, বলছে বছরের শেষ, খেয়েই মরো। আলাপ দেখুন, খেয়ে দেখি। নতুন বছরের শুভেচ্ছা। থ্যাংক ইউ, আপনাকে শুভেচ্ছা। এখন বিরিয়ানিটা ভালো হয়েছে, সবাই বেশ খাওয়া দাওয়া করছে, আমার একটু অন্যরকম মুখে লাগছে, আমি ঠিক স্বাদ ফিল করতে পারছি না।
চলে এসছে আমার পছন্দের বিরিয়ানি। ব্যাস ব্যাস, আর না এনাফ। তেল ঝাল কিংবা মশলা কোনো খাবারেই কোনো রুচি নেই, না বিরিয়ানি, না মটন, না চিকেন। অসুখ সব ছাড়িয়ে দিয়ে গেল 2025 শেষ হওয়ার সাথে সাথে। সেই সঙ্গে দীর্ঘ সময়ের ফুড হ্যাবিটগুলো কোথায় যেন চলে গেল। মাঝে মাত্র একটা মাসের ব্যবধান, তার মাঝখানে আমি কোথায় হারিয়ে গিয়ে নবজীবনের সূচনা, হয়তো এটাকেই বলে। খাওয়া দাওয়ার পর শেষ, সময় করে বলছে রাত 11:58। মানুষজন আর কি ছাইয়া ছাইয়া গানের সাথে নতুন বছরের নাইয়াতে ভেসে পড়ার জন্য উঠে পড়ে লেগেছে। সেই খুশিতে আমরা একটু সামিল হই, আপনাদেরকে সে বিশেষ মুহূর্ত শেয়ার করি। আলাদাই ব্যাপার কিছু কেন। রাত 12:01। এখানে সবাই আর কি নতুন বছরকে সেলিব্রেট করছে, যেন মনে হচ্ছে দীপাবলির রাত। এত আলো কি বলবো, লোকজন পুরো মানে আলোর রোশনাইতে ভেসে গিয়েছে। যে হোটেলে আমরা রয়েছি সেই হোটেলে এখন আর কি বড় একটা কেক কাটা হচ্ছে। সবাই যে যার মতো কেক কেটে খেয়ে নিচ্ছে। কার কেক কে খায় এরকম ব্যাপার। এখানে লেখা রয়েছে এই হোটেলের নাম সামার ক্যাসেল রিসর্ট। নতুন বছরকে সাথে নিয়ে পথ চলা তো আমাদের গতকাল রাত্রি 12টাতে হয়ে গেছিলো, যখন আমরা 2025কে বিদায় জানিয়ে 2026কে প্রচণ্ড উৎসাহের সঙ্গে স্বাগত জানিয়েছিলাম। তো আজকের তারিখ হচ্ছে 1 জানুয়ারি 2026, আর এখন সময় হচ্ছে সকাল 8:54। মুন্নার থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি কোচির পথে। আজ রাত্রিবাস আমাদের কোচিতেই হবে, এবং যেমনটা কথা ছিল যাওয়ার পথে আমরা দেখবো হচ্ছে আথিরাপিল্লি জলপ্রপাত। যেহেতু আজকে সকালবেলায় আমরা বেরিয়েছি, একটু আর্লি চেক আউট করেছি, তো সেক্ষেত্রে আমাদের আজকে সকালের যে ব্রেকফাস্ট সেটা কিন্তু প্যাকড ব্রেকফাস্ট ছিল। সঞ্জিতা কী ছিল ব্রেকফাস্টে? একটা কুকিজ, কেক আর ব্রেড, একটা কলা আছে, এটা আমি খাবো। জলের বোতল সবাইকে 1 লিটার করে দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে আথিরাপিল্লি ওয়াটারফলস, এবং আথিরাপিল্লি থেকে যাব হচ্ছে আমরা কোচিন। দেখুন আথিরাপিল্লিটা কিন্তু সম্পূর্ণ একটা উল্টো ডিরেকশানে। টোটাল যদি ডিস্টেন্সের কথা বলি তাহলে 186 কিলোমিটার, মানে মুন্নার থেকে কোচি ভায়া আথিরাপিল্লি, আর সময় লাগবে হচ্ছে 5 ঘন্টা 37 মিনিট। মুন্নার থেকে শুধুমাত্র আথিরাপিল্লি হচ্ছে 113 কিলোমিটার, সময় লাগবে হচ্ছে 3 ঘন্টা 25 মিনিট। যখন আমরা আথিরাপিল্লি পৌঁছাবো তখন আমাদের রাস্তাতেই লাঞ্চ দেওয়া হবে। আজকে লাঞ্চ আমাদের সঙ্গেই তৈরি করা রয়েছে। এই যে কোচি থেকে আথিরাপিল্লি হয়ে মুন্নার, বা মুন্নার থেকে আথিরাপিল্লি হয়ে কোচি, এটা কিন্তু আপনাদের পুরো একদিনের জার্নি, মানে এক বেলার জার্নি। তো সেই হিসাবে কিন্তু আপনারা সকাল সকাল চেষ্টা করবেন তাড়াতাড়ি বেরোনোর। নতুন বছর নতুন জোশ। মুন্নার থেকে আমাদের অলমোস্ট 1 ঘন্টা পথ চলা সম্পূর্ণ। শহরের সময় বলছে সকাল 10:08। এই যাত্রাপথে একটা ওয়াটারফলস রয়েছে, এটার নাম হচ্ছে চিয়াপাড়া ওয়াটারফলস। জল থাকলে এখানে ড্রোনটা ওড়াতাম, দেখতে ভালো লাগতো, কিন্তু এখন তো সেরকম জল নেই, এখন খুব অল্প জল। তারই মধ্যে মানুষজন উৎসাহিত হয়ে ফটোগ্রাফি করছে। নতুন বছর আজকে। আরে রাখুন তো সব, যদি খান ডাব সারা জীবন থাকবে ভাব। ওয়াটারফলসে জল থাক চাই না থাক, এখানে জল আছে। জল খেতেও পয়সা, জল ছাড়তেও পয়সা। এখানে খেয়েছে, এখানেই ফেলে রেখে দিয়েছে। আর এই নিচে শুধু দেখুন একবার কি অবস্থা, যেমনি চায়ের কাপ, প্লাস্টিকের বোতল, দুনিয়ার ভর্তি। প্রশাসন থেকে বা সরকার থেকে যে এখানে ওয়েস্টবিন দেয়নি তা নয়, এখানে কিন্তু ওয়েস্টবিন রয়েছে। তা সত্ত্বেও মানুষ ওখানে খেয়ে ওখানেই ফেলবে, একটু কষ্ট করে এসে এখানে এসে ফেলবে না। মুন্নার থেকে বেশ খানিকটা পথ চলে আসার পর আথিরাপল্লী থেকে 34 কিলোমিটার আগে আমাদের লাঞ্চ ব্রেক দেওয়া হলো। ঘড়িতে তখন সময় বেলা 1:45। এই মুহূর্তে এখানকার তাপমাত্রা হচ্ছে 32 ডিগ্রি, ফিল হবে 34 ডিগ্রি। আর এই যে আজকে 32 ডিগ্রি, কাল যখন বহরমপুর ফিরবো কাল হয়ে যাবে হয়তো 6 ডিগ্রি 7 ডিগ্রি। এই যে শরীরের ওপর অত্যাচার না, এটাই হচ্ছে অসুখের কারণ। এই জন্য যারা ট্রাভেল ব্লগার না, তাদের আয়ু মানে বেশি দিন নেই। বছরের প্রথম দিনের খাওয়া দাওয়া, আলু ভাজাটা দেখে খুব সুন্দর লাগছে। আলু ভাজার মধ্যে এটা কি কারি পাতা, ডিমগুলো তো আমার দিকে তাকিয়ে আছে। আর হ্যাঁ, এর সঙ্গে তো চাটনিও রয়েছে। আর আমার জন্য রয়েছে শাক সেদ্ধ। এটা ঠিক শাক নয়, প্রেসারে আলু টালু দিয়ে শাক সেদ্ধ, পালং শাক সেদ্ধ আর ভাত। আমাদের ডিমও আনলিমিটেড, আপনি যত খুশি ডিম খেতে পারেন। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, সময় হচ্ছে 2:12। এখানে হচ্ছে নিচে আমাদের লটারি। আমাদের রুম আছে তো নাকি? আমাদের রুম আছে তো? আমাদের সবার শেষ রুমটা আমাদের, আর ওটাই হবে সেরা রুম। হ্যাঁ, এটা কিন্তু হয়ে যাচ্ছে প্রতিবার। এটা কেন হচ্ছে? শহরের পরিবেশ শেষ, আবারও বন জঙ্গলে ঘেরা পথ, চড়াই উতরাই। তার মধ্যে দিয়ে ধীর গতিতে চলছে আমাদের বাস।
আথিরাপল্লী জলপ্রপাতের দিকে। আর এই যে টার্নিংগুলো আছে না, এখানে বড় বাস ঘোরার অসুবিধা। তবে এখানে যারা গাড়ি চালক তারা খুব ভালো ভালো মানে এদের সেন্স আছে। ওই তাড়াহুড়ো করে আগে বেরিয়ে যাওয়া, তাড়াহুড়ো করা, সাইড না দেওয়া, পিছনে হর্ন মারা, এসব কিন্তু নেই। হর্ন টন কিন্তু এখানে বেশি বাজায় না। সময়গুলি বলছে বিকেল 3:37 আমরা এসে পৌঁছালাম আথিরাপল্লী ওয়াটারফলসে। যেমনটা অনুমান করেছিলাম, বছরের প্রথম দিন আজকে এখানে প্রচুর ভিড়, প্রচুর পিকনিক পার্টি রয়েছে, লোকাল লোকজন তো রয়েছে, টুরিস্টরা রয়েছে এই ওয়াটারফলস দেখে নেওয়ার জন্য। এটা খোলার টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর একটা জিনিস আমার বলা হয়নি, এখানে কিন্তু ক্যামেরার টিকিট রয়েছে। ক্যামেরা চার্জেস হচ্ছে 75 টাকা পার পার্সন। আর যদি ভিডিও ক্যামেরাটাও নিয়ে আসে, এনসিবি মানে আমি জানি না, এনসিবি মানে হয়তো কোনো বড় ক্যামেরা হবে, সেটা হচ্ছে 500 টাকা। ক্যামেরার টিকিট নিলাম আমরা, সঞ্জিতদার ক্যামেরার জন্য পড়লো হচ্ছে 75 দুগুণে 150 টাকা। এখানে একটা ক্লক রুমও রয়েছে, যদি আপনাদের কাছে ওই ব্যাগ থাকে কিংবা যারা বাইক নিয়ে আসছেন হেলমেট থাকে, হেলমেট রেখে দিতে পারবেন। এখানে ক্লক রুমও রয়েছে। একটা তথ্য দিয়ে রাখি আপনাদেরকে যে এখানে কিন্তু দুটো কাউন্টার রয়েছে। এটা হচ্ছে ক্যাশ কাউন্টার, যেটা একদম মুখেই রয়েছে, আর এর আগে রয়েছে অনলাইন কাউন্টার। এখানে কিন্তু অনলাইনে পে হবে না, কিন্তু ক্যাশে পে করতে হবে। আর যারা অনলাইনে টিকিট কাটবেন তারা আগে অনলাইনে পে করে দিয়ে চলে আসবেন, তাহলে এখানে আর আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। কিছুটা পথ হাঁটতে হবে, আগে বলে দিয়েছি, তার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। বাকিটা এবার আমার ক্যামেরায় দেখে নিন। ওই গাছে রয়েছে একটা বিশাল কালো রঙের কাঠবিড়ালি। আমি কখনো অত বড় কাঠবিড়ালি দেখিনি। ওর লেজ কত বড়, অত বড় কাঠবিড়ালি দেখিনি কখনো, আমি ফার্স্ট টাইম দেখলাম। এমনিতে ফরেস্ট এলাকা, এখানে তো অনেক কিছু থাকতে পারে। প্রথমে একটু পথ চড়াই, তারপরে হচ্ছে উতরাই। এত ভিড় মনে হচ্ছে শান্তিনিকেতনের মেলাতে এসেছি। সেই কবিতাটা মনে পড়ে যাচ্ছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এখানে হাঁটুর থেকেও মনে হয় জল কম। আর এই যে নদীটা রয়েছে, এটার নাম হচ্ছে চালাকুড়ি নদী। এই চালাকুড়ি নদী থেকেই তৈরি হয়েছে আথিরাপল্লী জলপ্রপাত, যেটা এই ওপর থেকে নিচে নামছে প্রায় 80 ফুট। 80 ফুট হচ্ছে এটার হাইট। তো এখানে আসার পর বাবা, এ তো মিনি দীঘা। সবাই তো এখানে স্নান করছে সাবান টাবান শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, মিনি দীঘা হয়ে গেছে এটা। যখন বর্ষাকাল থাকে না, তখন জল মোটামুটি এই পর্যন্ত চলে আসে, এই রকম লেভেলে জল থাকে বর্ষাকালে। এমনিতে কেরালায় প্রচুর নদী রয়েছে। ওই হচ্ছে আথিরাপল্লী জলপ্রপাত। নিচেও যাওয়া যায়, ওখানেও মানুষজন গিয়েছে, ওখানটা ঘেরা রয়েছে। অনেকে বলে এখানে নাকি কুমির রয়েছে, আমি আগের বারও শুনেছিলাম সেখানে কুমির রয়েছে। ওয়াটারফলস হয়তো আগের মতো তার মানে সৌন্দর্য নেই, যেহেতু জল কম, তবু যেটুকু আছে আমি বলবো ঠিক আছে। এই জানুয়ারি মাসের 1 তারিখেও জলের কিন্তু ভালো ফ্লো আছে যেটুকু পড়ছে। শাহরুখ খান একটা সিনেমা এসেছিলো দিলসে, সেখানে গান দেখানো হয়েছিল জিয়া জালে, তো তার শুটিং এখানে হয়েছিল। বাহুবলী শুটিং হওয়ার পরে এখানে যেহেতু বাহুবলী সিনেমা হিট হয়ে যায়, তখনই ওয়াটারফলটা হিট হয়ে যায়, এবং তখনই আর কি মানুষ এটাকে বলে হচ্ছে বাহুবলী ওয়াটারফল। তার আগেও কিন্তু হিন্দি সিনেমা শুটিং এখানে বা হিন্দি গানের শুটিং এখানে হয়েছে। আর এই যে আথিরাপল্লী ফলস, এটা তো স্বর্গীয় একটা আনন্দ, স্বর্গীয় একটা রূপের আমরা পরিলক্ষিত হলো, যেটা আমরা দেখলাম, আমরা অভিভূত। সত্যি মানে কেরালাকে কেন বলে গডস ওন কান্ট্রি, সেটা বারবার প্রমাণিত হয়েছে, এখানে এসেও আবার প্রমাণ হলো। ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের এরকম তোমাদের সঙ্গে আসাটা, সেটার জন্য আরও ভীষণ ভালো লেগেছে কেরালাকে। আমার মনে হচ্ছে আরও একবার আসি। আসলে আমরা বড়ই হই বিভিন্ন কালচারে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বেড়ে ওঠা, তাদের ওঠা বসা খাওয়া দাওয়া কথাবার্তা সব কিছু আলাদা। এই গ্রুপ ট্যুরের মজাই হচ্ছে যে সবাই একসঙ্গে মিলে আনন্দ করে একটা খুব সুন্দর মানে ভ্রমণ করব। চলছে আমাদেরও ভ্রমণ সেইভাবেই চলছে। এবারে হ্যাঁ, কিছু খুঁটিনাটি অবশ্যই কারোর কিছু ভালো লাগা না ভালো লাগা সব কিছু নিয়েই চলে। প্রতি গ্রুপ ট্যুরই এরকম হয়, তবে সব শেষে মনে হয় যে না, ট্যুরটা হয়তো সাকসেস হয়েছে। এবং যারা আপনারা যান আমাদের সঙ্গে ঘুরতে, তাদের সহযোগিতা ছাড়া কোনো ট্যুর কোনোদিন সফল হতে পারে না। যখন একটা ট্যুর সফল হয় জানবেন, তার উপর আমাদের যত না কৃতিত্ব থাকে তার থেকে বেশি কৃতিত্ব আপনাদের, কারণ আপনারা যেভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবেই আমরা এইটাকে সাকসেস করতে পারি আপনাদের সাহায্যে। আমি নিজে এনাদের সাথে প্রায় দিন আসতে কাটলাম। আপনারা দেখছেন প্রত্যেকটা অভিজ্ঞতা ভালো খারাপ সবটাই তুলে ধরলাম অ্যাজ এ ব্লগার, কারণ আমার কাছে প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের দেওয়া। এবং আমি বলবো যে আসুন, আপনাদের ভালো লাগবে। আবারও কোনো একটা ট্রিপ হয়তো ওনাদের সাথে আমার হবে, তখন হয়তো সেই ট্রিপে যারা আজকের দর্শক তাদের সাথে আমি হয়তো এখানে দাঁড়িয়ে দুটো মনের কথা বলবো। প্রকৃতির এরকমই টান যে মানুষ সেটাকে উপেক্ষা করতে পারে না। সব রকম প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা কাটিয়ে মানুষ কিন্তু 1 পা 2 পা করে নেমে আসে সেই প্রকৃতির টানে, অন্তত যতটা কাছে ওয়াটারফলসের পৌঁছানো যায় সেই প্রচেষ্টায়। প্রতিবন্ধকতা থাকুক, কিন্তু প্রকৃতির টান সমস্ত প্রতিবন্ধকতাকেই হারায়। বিন্দাস সাবধানে যান, ওই সামনে দেখে নিন, সামনে থেকে দেখতে পাবেন, বেশি দূরে যাওয়ার দরকার নেই, এইটুকুই যা দেখবেন যথেষ্ট। ওয়াটারফলসের একটা দিক আমরা দেখলাম,
ওপর থেকে। এবারে আমরা যাব হচ্ছে নিচের দিকে, মানে হয় না যতটা কাছ থেকে দেখা যায়, কাছ থেকে গিয়ে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা যায়। তো নিচে যাওয়ার রাস্তাটা কিন্তু এরকম, কিন্তু নামার সময় আমরা যতটা সহজে নিচে নেমে যাবো, ওঠার সময় ততটাই কষ্ট হবে। এইটা কিন্তু আগে থেকে বুঝে নিতে হবে। কোথাও কোথাও আবার সিঁড়িও রয়েছে, ছোটো ছোটো মানে সংখ্যায় কম। দু একজন বলছে যে এই ওয়াটারফলসের থেকে অন্যান্য ওয়াটারফলসের জল অনেক বেশি থাকে। তাদেরকে বললাম দেখুন এখন এখানে জল নেই, নাহলে আমরা যে জায়গাটা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ওইখানে ওয়াটারফলসের ধারে কাছে যাওয়া যেত না, এত জলের ফোর্স থাকে। মানে এই ওয়াটারফলসকে বলা হয় ভারতের নাইগ্রা জলপ্রপাত বলে এই ওয়াটারফলস আর এক নাম। এত সুন্দর এত বড় ওয়াটারফলস, কেউ 1 ইঞ্চি জমি ছাড়েনি, সবাই যতটা পেরেছে কাছে পৌঁছে গিয়েছে। আর একটা জিনিস এখানে দেখায় আপনাদেরকে, যে আমরা যে সভ্য ভারতবাসী, আমাদের সভ্যতা নিদর্শন কিন্তু চারিদিকে সব পড়ে রয়েছে। বিদেশের ব্লগ তো আপনারা অনেক দেখেছেন, সেখানে একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন যে সেখানকার মানুষজন তাদের বিভিন্ন টুরিস্ট স্পটকে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। ওখানে কোথাও বোর্ড ঝরানোর দরকার পড়ে না যেখানে নোংরা ফেলবেন না, এটা হচ্ছে পার্থক্য। চলুন এবারে ফিরে যাওয়া যাক, যে পথ ধরে এসেছি সেই পথ ধরে উঠতে হবে, অনেকটা শারীরিক কসরত হবে, তারপরে গিয়ে 1 গ্লাস জল খাবো। 5:54 মানে 6টা বেজে গেছে। সবাই মিলে উঠে সব কিছু করতে করতে 6টা বাজলো। আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে এর্নাকুলাম বা কোচি। আতিরাপল্লী থেকে দূরত্ব হচ্ছে 92 কিলোমিটার। আমরা কোচিন শহরের ভেতরে চলে এসেছি, আর হয়তো আধ ঘন্টা মতো লাগবে। আর এমনি এখানে খুব বেশি ট্রাফিক জ্যাম এখনও পাইনি, রাস্তা ঠিকঠাকই আছে, গাড়ি প্রচুর আছে যেহেতু 1 জানুয়ারি বছরের প্রথম দিন। সকালবেলা বেরিয়েছি তো সারাদিন বাস জানি হচ্ছে, শরীর কোথাও ক্লান্ত হয়ে গিয়েছে, মাথায় একটা যন্ত্রণা হচ্ছে, তারপরে হাঁটাহাঁটি হয়েছে, গিয়ে একদম সলিড ঘুম। স্থানীয় সময় রাত 8:38। এই হচ্ছে কোচিতে আমাদের হোটেল IMA হাউস। বর্ষবরণের রাতে হোটেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর বাস এখানে হোটেল পর্যন্তই এসছে, এবং আমাদের লাগেজ যা কিছু রয়েছে এখানে নামাতে হবে। কোচিতে মানে এর্নাকুলামে এই হোটেলেই হবে হচ্ছে আমাদের রাত্রিবাস 1 রাতের জন্য। এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো, চেক আউট টাইম হচ্ছে পরের দিন বেলা 12টা। এই হচ্ছে হোটেলের কার্ড এবং হচ্ছে যোগাযোগের নাম্বার, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার হচ্ছে 9A। এদিকে একটা এরকম লিভিং রুম রয়েছে বা ড্রয়িং রুম রয়েছে, এখানে বসার জন্য টেবিল রয়েছে, এখানে টেবিল রয়েছে, বেশ সোফা রয়েছে, এখানেও একটা সোফা রয়েছে, আর এইদিকে কিচেন টাইপের রয়েছে, বা কিচেনে শুধু রয়েছে হচ্ছে ইলেকট্রিক কেটেল আর কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে। এইদিকে রয়েছে বাথরুমটা একটু ছোট। এই হচ্ছে বেডরুম, 2 জন হাজব্যান্ড ওয়াইফ, একটা বাচ্চা হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। টাওয়াল দিয়েছে 2টো, আর এসি তো রয়েছে, ওইদিকেও এসি রয়েছে, এদিকেও এসি রয়েছে। আর এখান থেকে রয়েছে কোচি শহরের ভিউ। আর এদিকেও একটা ওয়াশরুম রয়েছে, 2টো ওয়াশরুম রয়েছে মোট। আর ওখানেও একটা টেবিল রয়েছে বসে খাওয়া দাওয়া বা একটু গল্পগুজব করার জন্য। সেই সাথে এদের মেনু কার্ড রয়েছে। খাবার দাবারের দাম কিন্তু আমার এখানে ঠিকঠাকই লাগছে, সবই 200, 250, 300 ঘরে। অলমোস্ট সব রকম খাবারই আছে এখানে। আমাদের আজকে ডিনার করতে একটু দেরি হবে, তো আপাতত রেস্ট, কারণ কালকে সকালে আমাকে উঠে ধরতে হবে হচ্ছে ফ্লাইট, 6:30টায় উঠতে হবে। শরীর প্রচণ্ড ক্লান্ত। আপাতত যদি সম্ভব হয় 1 কাপ চা খাবো, আর না হলে খাবোই না, এখন সব ব্যাগপত্র গুছিয়ে নেবো। জীবন যাকে যেভাবে সাজিয়েছে, যেভাবে গড়েছে, তার জীবনধারাটাও সেভাবেই প্রবাহিত হয় প্রত্যেক দিন। আজ 2রা জানুয়ারি 2026, স্থানীয় সময় সকাল 6:11। এখানকার টেম্পারেচার হচ্ছে 24 ডিগ্রি সকালে। বেরিয়ে পড়েছি কারণ এখান থেকে ক্যাব নিয়ে যাব হচ্ছে এয়ারপোর্ট। ক্যাব অলরেডি বুক করে দিয়েছি, কথা হলো ক্যাব আসছে। আর আমি যেমন রওনা দিচ্ছি কোচি থেকে কলকাতার পথে, মানে এখন এয়ারপোর্টের পথে, তেমনি যারা সকালবেলা উঠে শরীর স্বাস্থ্য চর্চা করে, সামনেই জিম আছে, তো সকাল সকাল অনেকে দেখছি পিঠে কিট ব্যাগ নিয়ে জিমে এসে স্বাস্থ্য চর্চা শুরু করে দিয়েছে। ওই জন্যই বললাম জীবন আমাদের যেভাবে গড়ে তোলে, যেভাবে আমাদের বয়ে নিয়ে চলে। আর এখান থেকে কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে 28 কিলোমিটার, মানে কোচি শহর থেকে। আর এই 28 কিলোমিটার যাওয়ার জন্য আমার ভাড়া পড়েছে 1049 টাকা। 6:15 শুরু হলো আমাদের জার্নি। দেখা যাক কখন আমরা গিয়ে পৌঁছাই। সঞ্জিতদা ইউটিউবার, আমি ইউটিউবার, আমরা একসাথে ছিলাম এই কদিন। কখনো কিন্তু মনে হয়নি যে আমরা ব্লগার। আর সঞ্জিতদা এত ভালো একটা মানুষ নয়, এত শান্তশিষ্ট, কুল, মানে খুব কাছের মানুষ, মানে মনে হবে খুব কাছের লোক। একসাথে ঘুমাতাম, খেতাম, গল্প করতাম। সঞ্জিত যখন খেতে বসতো আমার জায়গা রাখতো, আমি যখন বসতাম আমার জায়গা রাখতাম। তো এত সুন্দর আমাদের একটা বন্ডিং ছিল না। এখন সঞ্জিতদাকে কয়েকদিন মিস করবো, সঞ্জিতও মিস করবে। যখন আমি লিফটে করে নামছি, আমাকে ছাড়তে ছিল লিফট পর্যন্ত। তো যতই আমরা মানে প্রফেশনাল হই, কিন্তু কোথাও একটা ইমোশন ব্যাপার স্যাপার কাজ করে। এই সোজা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে ওই আঙ্গামালি হয়ে একদম মুন্নারের দিকে। গতকাল রাস্তা দিয়ে এসেছিলাম।
আর ডান দিকে যে রাস্তা সেটা যাচ্ছে হচ্ছে কোচি এয়ারপোর্টের দিকে, লেখা আছে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখান থেকে আর 5 কিলোমিটার। আর এখন টাইম হচ্ছে 6:43, মোটামুটি 6:50-এর মধ্যে আশা করি পৌঁছে যাব। আর এই যে কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই এয়ারপোর্টের চত্বরের আশেপাশে কিন্তু হোটেল রয়েছে, এই রাস্তার দিকেও রয়েছে, ওই ভেতর দিকেও সব রয়েছে। যদি আপনারা মনে করেন যে আমাকে এয়ারপোর্টে থাকতে হবে, আমার এখানে কানেক্টিং ফ্লাইট রয়েছে, বা আমি এয়ারপোর্ট চত্বরে থাকবো, তাহলে সেখানেও থাকতে পারেন হোটেল বুক করে, তাহলে আপনাকে শহরে থাকতে হবে না। সময় 6:49, আমরা পৌঁছে গিয়েছি কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। দেখুন কত সুন্দর করে এয়ারপোর্টটা সাজিয়েছে। 9:15 ইন্ডিগোর 6482, এটা চেক ইন চলছে, মানে ফ্লাইট টাইমেই আছে। আর ইন্ডিগোর কাউন্টারে কিছু এইরকম লাইন, বোর্ডিং কাউন্টারে ভিড় ছিল, সময় একটু লাগলো বেশি। আর সিকিউরিটি এখানে স্যাটাসাইড হয়ে গেল, কোনো কিছু চাপ হয়নি। আমি দেখেছি এই কোচি, তারপর ওদিক থেকে বেঙ্গালুরু, চেন্নাই, এসব এয়ারপোর্টে না সিকিউরিটি থেকে বেশি সময় লাগে না, ফটাফট হয়ে যায়। 9:15 ফ্লাইট ছাড়বে, আর মনে হয় এখানে 8:15 থেকে শুরু হবে হচ্ছে বোর্ডিং। এখন বাজে 7:24, মানে এখনও 1 ঘন্টার কাছাকাছি সময় আছে। সকালবেলায় কিছু ব্রেকফাস্ট করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, এমনিতে খালি পেটে বেরিয়েছি। এইটা হচ্ছে ট্র্যাভেল ক্লাব লাউঞ্জ, এই হচ্ছে লাউঞ্জ অ্যাক্সেস করার জন্য আমার যে কার্ড ছিল সেই কার্ডে আমাকে পে করতে হলো মাত্র 2 টাকা। যদি মানে কার্ড এখানে অ্যাপ্লিকেবল না হতো বা অ্যাক্সেসেবল না হতো, সেক্ষেত্রে 2399 টাকা উইথ জিএসটি একজনের জন্য। এই যে 2 টাকা কেটেছিল না লাউঞ্জ অ্যাক্সেস করার জন্য, 2 টাকা আবার ব্যাংক রিটার্ন করে দেয়। তরমুজ, এখানে রয়েছে ব্ল্যাক কফি, 3টে হচ্ছে দেশি কলা, চিকেন সসেস, এটা আলুর কি একটা ভাজা, আর একটা বড় নিয়েছি, বহুদিন পরে খাবো হচ্ছে ব্রাউন ব্রেড, বেশ বড়, সেই সঙ্গে কেক নিয়েছি। আর একটা খারাপ জিনিস নিয়েছি, দেখে খুব ইচ্ছে হলো, সেটা হচ্ছে এখানকার পরোটা, লাচ্ছা পরোটা। তো এখানে বসেই করবো হচ্ছে বছরের 2য় দিনে আমার ব্রেকফাস্ট। হাতে এখনও সময় আছে অনেকটাই, তো চটপট ব্রেকফাস্টটা করে নিই। সময় সকাল 9:15, উঠে পড়েছি ফ্লাইটে। কোচি থেকে কলকাতা পর্যন্ত এই জার্নিতে আমার ফ্লাইট ভাড়া পড়েছে মোট 13,603 টাকা। আর সেই সাথে ওই সিট ফ্রি আর হচ্ছে একটা ফুড অ্যাড করেছিলাম, সব মিলিয়ে আমার খরচা হচ্ছে টোটাল 14,419 টাকা। কোচি থেকে ব্যাঙ্গালোর আমাদের এই ফ্লাইট জার্নি হবে মাত্র 38 মিনিটে, সেটাই দেখাচ্ছে। অনেক এরকমও করে যে কোচি থেকে বা এর্নাকুলাম থেকে ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেনের টিকিট কাটে বা চেন্নাই যাওয়ার ট্রেনের টিকিট কাটে, ওখান থেকে ফ্লাইটে কলকাতা চলে যায়, সেক্ষেত্রে খরচটা অনেকটাই কম পড়ে যায়। কিন্তু সেক্ষেত্রে সময় লাগে হচ্ছে 1 রাত, প্রায় 10 থেকে 11 ঘন্টার জার্নি এখান থেকে চেন্নাই কিংবা ব্যাঙ্গালোর, আর সেটা ফ্লাইটে ওই 40 মিনিট মতো। সকাল 9:53 ফাইনালি আমাদের ফ্লাইট সাকসেসফুলি ল্যান্ড করলো কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু এয়ারপোর্টে। 1 ঘন্টারও অনেক কম সময় আমরা আমাদের জার্নি শেষ করলাম কোচি থেকে বেঙ্গালুরুর পথে। নেমে গিয়েছি বেঙ্গালুরু এয়ারপোর্টে, আর এখানকার টেম্পারেচার হচ্ছে এখন 20 ডিগ্রি, ভালো রকম ঠান্ডা আছে। গতকাল অবধি ছিলাম, মানে আজকে সকাল পর্যন্ত ছিলাম 34 ডিগ্রিতে, এখন এলাম হচ্ছে 20 ডিগ্রিতে। এরপরে টেম্পারেচার আরও কমবে যখন কলকাতায় পৌঁছাবো, কতটা প্রভাব পড়ে আমাদের শরীরে। সময় 10:32, ফাইনালি এই এয়ারপোর্টের সমস্ত রকম ফর্মালিটিস কমপ্লিট। 1 স্টপ ফ্লাইটের ক্ষেত্রে না সমস্যা একটাই, সেটা কি বলুন তো, সেটা হচ্ছে যে 2বার করে সিকিউরিটি করতে হয়। একবার তো প্রথমে সিকিউরিটি, তারপরে আবার এখানে সিকিউরিটি। টার্মিনাল সেম, কিন্তু এটা ডোমেস্টিক ট্রান্সফারই হতে হবে, এবং 90 মিনিটের মধ্যে যাদের পরবর্তী ফ্লাইট 90 মিনিটের মধ্যে তারাই ট্রান্সফার হচ্ছে। ওখানে একবার সিকিউরিটি চেক হলো, বোর্ডিং পাসটা স্ক্যান করলো। আমার খুব পছন্দের একটা শহর হচ্ছে বেঙ্গালুরু, আর বেঙ্গালুরু এয়ারপোর্ট দারুণ এয়ারপোর্ট। আর আবহাওয়া দেখেছেন, এখন ঠান্ডা লাগতে শুরু করলো, সোয়েটার পরতে হলো, সবাই এখানে সোয়েটার পরে ঘুরছে। 11:50, 312 অন টাইম, গেট নাম্বার হচ্ছে 30। আমি রয়েছি এই মুহূর্তে গেট নাম্বার 34-এর কাছে, তো যেতে হবে হচ্ছে 30, তার মানে হচ্ছে এই দিকটায়। ট্রেন জার্নিতে এসব ঝামেলা নেই, বাট ফ্লাইটে এইসব ঝামেলাগুলো আছে, কিন্তু ফ্লাইট জার্নির মতো ফাস্টেস্ট জার্নি আর হয় না। বেঙ্গালুরু থেকে ফ্লাইট ছাড়বে হচ্ছে 11:50, এবং কলকাতা গিয়ে পৌঁছাবে হচ্ছে ওই 2:30। ওটাই হচ্ছে শিডিউল। বেঙ্গালুরু থেকে কলকাতা আমাদের এই ফ্লাইট, মানে মোট সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা 59 মিনিট, মানে 2 ঘন্টা। এই হচ্ছে আমাদের রুট, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, ওড়িশার ব্রহ্মপুর, পুরীর ওপর দিয়ে যাবে, ভুবনেশ্বরকে বাইপাস করে একদম দীঘার ওপর দিয়ে, মানে বঙ্গোপসাগরকে নিচে রেখে একদম কলকাতাকে ঢুকবে। বেলা 12:16, ফাইনালি আমাদের ফ্লাইট টেক অফ করছে বেঙ্গালুরু থেকে কলকাতার উদ্দেশ্যে। বাপরে চাপনি। কিছু মানুষজন ফ্লাইটে উঠেই নাক ডাকতে শুরু করে দিয়েছে, ঘ ঘ করে ঘুমিয়ে গেছে সবাই। ঠিকই আছে, অবশেষে দেখা গিয়েছে শহর কলকাতা। ওই দিকটায় দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট, ওই দিকটা মনে হয় নিউ টাউন। অনেক জায়গা ফাঁকা, কদিন পরে সব ভরে যাবে। পুরো শহর হচ্ছে কংক্রিটের জঙ্গল। টাইম 2:37, 2:30 টাইম ছিল। আজকেই তাড়াতাড়ি পৌঁছানোর দরকার ছিল, 4:10 ট্রেন,
আজকে ডিলে হলো। গল্পের শেষটা একটু বাকি আছে, যাকে বলে গল্পের শেষে এসে টান টান উত্তেজনা। এয়ারপোর্টে লাগেজ আসতে তো দেরি হয়, কলকাতা এয়ারপোর্টে নতুন কিছু নয়, এটা একটা কমন ব্যাপার। তো লাগেজ টাগেজ নিয়ে যখন বেরোলাম, এখন বাজে হচ্ছে 3:29। আর যারা ফেসবুকে লেখালেখি করছিল কদিন আগে পর্যন্ত কলকাতায় এত শীত, বরফ পড়া বাকি, তো কলকাতার এখন টেম্পারেচার হচ্ছে 23 ডিগ্রি, ফিল হচ্ছে 25 ডিগ্রি, মানে গরম ভালোই আছে। এই তুলনায় ব্যাঙ্গালোরের ওয়েদার অনেক ঠান্ডা ছিল। যাই হোক, এখন যাচ্ছি কলকাতা স্টেশন, 4:10-এর ট্রেন, এখন 3:30 আর 40 মিনিট সময় আছে। তো যে ট্যাক্সি চালক দাদা রয়েছে বলেছে হ্যাঁ পৌঁছে দেবো, ট্রেন পাই দেবো। 10 মিনিটের জন্য ট্রেনটা পেলাম। ওই যে কথায় আছে না, যে ট্রেনকে ভালোবাসে ট্রেনও তাকে ভালোবাসে, ট্রেন তাকে ছেড়ে যায় না। আর সেই সাথে শেষ করলাম আমাদের এই কেরালা জার্নি, আমাদের এই ট্রিপ। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো গল্পে, নতুন কোনো অভিযান নিয়ে, আরও অনেক অভিজ্ঞতা নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকুন, ফিট থাকুন, সবাইকে আরও একবার নতুন বছরের শুভেচ্ছা, সেই সঙ্গে লাভ ইউ।